Hello friends, welcome to our channel. This is Oritro from Akhi Educare. আজকে আমাদের যে টপিকটা সেটা একটা গুরুত্বপূর্ণ টপিক এবং আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমার দিক থেকে। বাট প্রথমেই যেটা বলতে হবে, হয়তো অনেকে বলে যে আহ, কারোর ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম বা যেরকমভাবে ফিজ ইনক্রিজ হচ্ছে বিভিন্ন কলেজে, সেক্ষেত্রে ইভেন অনেক গভর্নমেন্ট কলেজেও আমি বলবো, সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়তো কিছু অল্টারনেটিভ তারা ভাবতে শুরু করছে। আহ, বিশেষ করে আইআইটিস বা এনআইটিস এবং প্রাইভেট কলেজ তো আমি ছেড়েই দিলাম। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বা ধরুন যারা মাস্টার ডিগ্রি বা এমবিএ করার কথা ভাবছে বিভিন্ন আইআইএম থেকে, তো সেক্ষেত্রে কিন্তু এডুকেশনাল কস্টটা খুবই বেড়ে গেছে এবং ক্রমশ বাড়ছেও। এডুকেশন লোন নিয়ে আমরা কিরকম কি ভাবনা চিন্তা করতে পারি সে নিয়ে আজকে আমি একটা ভিডিও করার চেষ্টা করেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং স্টুডেন্টস তোমরাও পুরো ভিডিওটা দেখো। আহ, তোমাদের যদি কোনো পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বাট কিছু বেসিক ইনফরমেশন আজকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটার মাধ্যমে। লোন আমাদের সমাজে এমন একটা জিনিস যেটা আহ, সচরাচর সবাই হয়তো প্রকাশ্যে বলতে চায় না যে আমার খরচের জন্য একটা এডুকেশন লোন দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারটাকে আরো সচ্ছল করে দেওয়া উচিত, মানে সমাজের ক্ষেত্রে বা প্রত্যেকটা মানুষেরই আরো ভালোভাবে জানা উচিত যে লোন বিভিন্ন ক্ষেত্রে আমাদের কেন প্রয়োজন এবং সেটা ভালো না খারাপ সমস্ত কিছুই আমাদের জানা উচিত। তো আজকে এডুকেশন লোন নিয়ে আমরা যে ভিডিওটা করছি সেখানে আমাদের কি কি টপিক আমরা আহ, আলোচনা করব সেটা একবার দেখে নিই। প্রথমত যেটা হচ্ছে যে এডুকেশনাল লোন প্রসেসটা কি, কি কি ডকুমেন্ট সেখানে লাগতে পারে, কিছু বেসিক ইনফরমেশন ফর এডুকেশনাল লোন, এডুকেশন লোন কখন নেওয়া উচিত এবং কেন এডুকেশন লোন নেওয়া উচিত, কি কি মিস্টেক হতে পারে এডুকেশন লোন নেওয়ার সময় এবং সেটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করব, এবং বিভিন্ন ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন রিগার্ডিং এডুকেশনাল লোন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি এই ইনফরমেশনগুলো শেয়ার করছি আস্তে আস্তে। এডুকেশন লোন নিয়ে ডিটেলসে বলার আগে আমরা একবার দেখে নিই যে আমাদের প্রেস্টিজিয়াস যে ইনস্টিটিউটগুলো আছে ফর টেকনিক্যাল এডুকেশন সেখানে কিরকম কিরকম ফি স্ট্রাকচার। প্রথমেই যেটা আমরা দেখব, আইআইটি যেগুলো আছে সেখানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 8 লাখ টু 10 লাখস এরকম ফিজ হয়। আই মিন পুরো ওভারঅল কোর্স আমি বলছি, মানে 4 বছরের বিটেক মিলিয়ে 8 লাখস টু 10 লাখস। অ্যাভারেজ ফিজ ইন এনআইটিস যেটা আমি দেখছি অ্যারাউন্ড 5 লাখস টু 6 লাখস। ট্রিপল আইটিতে অ্যাভারেজ ফিজ যেটা মোটামুটি 8 লাখস টু 12 লাখস। এমবিবিএস ফিজ যে কোনো গভর্নমেন্ট কলেজে মোটামুটি অ্যারাউন্ড 50K থেকে 2 লাখসের মধ্যে ভ্যারি করে। এবং আইআইএম যেগুলো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, অ্যাভারেজ ফিজ সেখানে 25 লাখস টু 40 লাখস। তো মানে বুঝতেই পারছেন যারা এই ভিডিওটা দেখছেন যে আহ, কতটা এক্সপেন্সিভ হয়ে গেছে এখন এডুকেশন ইন্ডিয়াতে। তো অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যারা এডুকেশন লোন সম্পর্কে অতটা সচেতন নন তাদের হয়তো অনেক সময় পিছিয়ে আসতে হয় এবং তাদের অন্যান্য কিছু অপশনস দেখতে হয় পড়াশোনার ক্ষেত্রে। তো আমরা পরের স্লাইডগুলোতে দেখে নেব যে কি কি ইনফরমেশনস আমাদের কাছে আছে এডুকেশনাল লোনের ব্যাপারে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আমরা দেখে নেব এডুকেশন লোন প্রসেস, এখানে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি। তো এডুকেশন লোন যেটা সেটা মোটামুটি প্রসেসিং টাইম হচ্ছে 1 week to 4 weeks ডিপেন্ডিং অন দ্য ব্যাংকস এবং ডিপেন্ডিং অন দ্য ডকুমেন্ট উই আর সাবমিটিং। কোন ব্যাংক থেকে আমরা এডুকেশন লোন নিতে পারি এবং কোন ব্যাংক থেকে নিলে কি কি সুবিধা পাওয়া যেতে পারে।
তো আমাদের এখানে মোটামুটি গভর্নমেন্ট ব্যাংক মানে যেগুলো ন্যাশনালাইজড ব্যাংক, প্রাইভেট ব্যাংক তো আছে, এবং আরেকটা যেটাকে আমরা বলি কলেজ ব্যাংক। মানে অনেক সময় দেখা যায় কলেজের যে ক্যাম্পাস তার মধ্যে একটা ব্যাংকের ব্রাঞ্চ থাকে। সেটা মানে মোস্টলি আমি দেখেছি এসবিআই বা পিএনবি বা ইউকো এই ব্যাংকগুলো হয়, বা অন্যান্য ব্যাংকও থাকতে পারে, যে কোনো পিএসইউ ব্যাংকের একটা। তো এই ৩ রকম ব্যাংক থেকে আমরা এডুকেশন লোন নিতে পারি। সেখানে গভর্নমেন্ট ব্যাংক হলে প্রসেসটা অনেক ক্লিয়ার থাকে, এবং সবারই একটা মানে সিকিউরিটি থাকে আর কি, যেহেতু গভর্নমেন্ট ব্যাংক। এবং প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে হয়তো লোন প্রসেসটা অনেক সময় একটু ইজি হয়ে যায় যদি বাকি ডকুমেন্টেশন বা অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে। আর কলেজ ব্যাংক যেটা হচ্ছে, যেখানে হয়তো ডকুমেন্টেশনের একটু প্রবলেম আছে, বিশেষ করে অ্যাড্রেস প্রুফ বা আদার আদার যে ইনফরমেশনগুলো, সেগুলো যদি কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে কলেজ ব্যাংক থেকে পাওয়াটা সুবিধা। কেন কি কলেজ ব্যাংক জানেই যে সে কোন ওই কলেজে পড়বে, এবং সেখানের অন্যান্য কি জিনিসপত্র আছে সেগুলো কিন্তু কলেজ ব্যাংক যেগুলো হয় বা যেই ব্রাঞ্চটা থাকে তাদের কাছে ইনফরমেশনটা থাকে। মানে সে কিরকম চাকরি পেতে পারে বা সেখানে কিরকম মেরিটের স্টুডেন্ট আসে, এই ইনফরমেশনগুলো কিন্তু মানে কলেজের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের কাছে বেশি ইনফরমেশন থাকে। সেক্ষেত্রে কলেজ ব্যাংক থেকে এডুকেশন লোন পাওয়ার ক্ষেত্রে ডকুমেন্টেশনগুলো অনেক ইজিয়ার হয়। কেউ হয়তো কারোর হয়তো অ্যাড্রেস প্রুফ, আধার কার্ডে অ্যাড্রেস হয়তো অন্য আছে বা আছে, সেক্ষেত্রে ওখানে হলে কি হয় যে তুমি যদি হস্টেলে পড়ো সেই কলেজে, সেই হোস্টেলের রিসিপ্ট দিয়ে দিলেও সেটাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে নিয়ে নিতে পারে। তো এরকম বিভিন্ন ব্যাপার আছে। আচ্ছা, এবার হচ্ছে যে ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাদের যেটা মানে অ্যাডভান্টেজ কোন কোন ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ১ নম্বর, যদি ব্যাংকের কোনো পার্সন তুমি চেনো, মানে ব্যাংকে লোন ডিপার্টমেন্টে কাজ করে এরকম যদি কেউ চেনাশোনা থাকে বা ব্যাংক ম্যানেজার যদি চেনাশোনা থাকে, সেক্ষেত্রে অনেকটা ইজি হয়। কারণ তারা অনেকটা গাইড করেন যে কি কি ডকুমেন্টেশন লাগবে বা আদার্স কি কি জিনিস লাগতে পারে, এবং লোন যে ওভারঅল প্রসেসটা সেটা অনেকটা তারা এক্সপ্লেন করেন ভালো করে, তাদের বুঝতে সুবিধা হয়। এছাড়াও যেটা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টেশন তোমার যদি প্রপারলি থাকে, তো কি কি ডকুমেন্টস কথা আমি বলছি সেটা আমি পরের স্লাইডটায় বলছি। আহ, তাছাড়া হচ্ছে যে আর কি কি প্রসেস, সেটা হচ্ছে প্রথমত যে অবভিয়াসলি ব্যাংক ভিজিট করতে হবে। ব্যাংকে ভিজিট করার পর লোন অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে, সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং তারপর মোটামুটি ১ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে লোন স্যাংশন হয়ে যাবে। আর যদি কোনো ডকুমেন্টেশন মিসম্যাচ থাকে বা আরও কিছু আদার্স ডকুমেন্টেশন দরকার হয়, সেক্ষেত্রে ওই টাইমের মধ্যেই ব্যাংক তোমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই সমস্ত ডকুমেন্টেশনের ব্যাপারে কথা বলে নেবে। নেক্সট আমরা দেখব কি কি ডকুমেন্টস লাগে লোন প্রসেসের ক্ষেত্রে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম একটা ফিল আপ করতে হবে এডুকেশন লোনের জন্য। নেক্সট অ্যাডমিশন লেটার, যেটা তোমার অ্যাডমিশন লেটার কি কখন তুমি পাবে, যখন কাউন্সিলিং প্রসেস হয়ে যাওয়ার পর তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে এবং কলেজে তুমি যাচ্ছ। তো কাউন্সিলিং প্রসেসে কিন্তু কিছু একটা অ্যামাউন্ট আমাদের দিতে হয়, সেটা কিন্তু ব্যাংক লোন থেকে পাওয়া যাবে না, সেটাকে আমাদের নিজেকেই দিতে হবে। যেরকম ধরো নিট কাউন্সিলিং সময় আমি বলেছিলাম রেজিস্ট্রেশনের সময় একটা রিফান্ডেবল একটা নন রিফান্ডেবল ফিজ নেওয়া হয়, সেক্ষেত্রে সেই অ্যামাউন্টগুলো কিন্তু নিজেকে দিতে হবে। তো যখন আমি কলেজে গিয়ে অ্যাডমিশন নিচ্ছি, তখন কলেজ থেকে একটা অ্যাডমিশন লেটার দেওয়া হয়, যেই লেটারটা দিয়ে আমরা ফার্দার লোন প্রসেসিংয়ে যেতে পারি। ফিজ স্ট্রাকচার, সেটা হচ্ছে প্রত্যেক কলেজের প্রত্যেক সেমিস্টারে কি কি ফিজ আছে বা আদার কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেরকম কলেজ হোস্টেল নিলে সেক্ষেত্রে কলেজ হোস্টেল চার্জেস, ল্যাপটপ নিতে চাইলে সেক্ষেত্রে ল্যাপটপ ফিজ, বা কোনো কোনো কলেজের ক্ষেত্রে হয়তো ট্রান্সপোর্টেশন থাকে, সেক্ষেত্রে সেই ট্রান্সপোর্টেশন ফিজ, এগুলো লোন অ্যামাউন্টের মধ্যে ইনক্লুড করা যেতে পারে। একটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে যে
জিনিসগুলো কলেজ থেকে পাওয়া যায় সেইটাই, মানে কেউ যদি ধরো প্রাইভেট কোনো হোস্টেলে বা মেসে থাকবে সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা কিন্তু লোন অ্যামাউন্টের মধ্যে আসবে না, ব্যাংক সেই অ্যামাউন্ট দেবে না। ব্যাংক শুধু কলেজকেই পেমেন্ট করবে, ব্যাংক কিন্তু ইন্ডিভিজুয়াল কাস্টমারকে পেমেন্ট করে না। ঠিক আছে, এইটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কলেজের পুরো ওভারঅল ফি স্ট্রাকচার, সেমিস্টার ওয়াইজ বা বিভিন্ন সময় কি কি অ্যামাউন্ট তারা চাইছে, সেইটা একটা ডকুমেন্টেশন করে কলেজ সিল এবং সিগনেচার এই সমস্ত দিয়ে সেই একটা লেটার আমাদেরকে জমা দিতে হবে লোন অ্যাপ্লিকেশনের সময়। প্রসপেক্টাস, নর্মাল কলেজের ক্ষেত্রে প্রসপেক্টাসটা ইম্পর্টেন্ট, কিন্তু ধরো আইআইটি হোক বা টায়ার 1 এনআইটি হোক, সেক্ষেত্রে প্রসপেক্টাস তাদের থাকেও না এবং সেটা দরকারও নেই। আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি প্রুফ সবাই বুঝতেই পারছো, এর ক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি কারোর থাকে, পাসপোর্ট হতে পারে, এই সমস্ত ডকুমেন্ট আমাদের দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলবো, অনেক ক্ষেত্রেই বাচ্চাদের আধার কার্ডে বিশেষ করে যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকে সেটা অনেক সময় ভ্যালিড থাকে না, বা অ্যাড্রেসের ক্ষেত্রেও হয়তো সে অন্য কোথাও থেকেছে বা কিছু, অনেক অনেক সময় বাইরে পড়তে যায়, সেখানে হয়তো আধার কার্ড বানায়, সেক্ষেত্রে অ্যাড্রেস এগুলো কিন্তু ভালোভাবে একটু দেখে নিতে হবে। যদি না থাকে তোমরা এখন থেকেই সেই ইনফরমেশনগুলো আপডেট করে নাও, নয়তো কিন্তু লোন প্রসেসের ক্ষেত্রে সেটা অসুবিধা হতে পারে। তো অ্যাড্রেস প্রুফও মোটামুটি সেম। যেটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে ব্যাংকে তুমি অ্যাপ্লাই করছো, অ্যাড্রেস প্রুফ হয়তো অন্য কোনো লোকেশনের আছে, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো আমি আগে যেটা বললাম যে যখন কলেজ ব্রাঞ্চ থেকে তুমি লোন নাও সেক্ষেত্রে কিন্তু এইটা একটু বেশি সুবিধাজনক। তো তোমাদের বিভিন্ন ব্যাংকে গিয়ে একটু কথা বলে নিতে হবে যে কোথায় কি কি ডকুমেন্টেশন বা কোনগুলো তোমার আছে সেগুলো ভ্যালিড কিনা, বা অন্য কিছু লাগবে কিনা, এইটা তোমরা একটু দেখে নিতে পারো। ফটোগ্রাফ লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা তো নর্মাল যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেরকমই। একাডেমিক মার্কশিট লাগবে, 10th-এর 12th-এর, মানে এই মার্কশিটগুলো নেওয়ার কারণ হচ্ছে যে এটা একটা প্রমাণ করে যদি থ্রু আউট তোমার একটা সার্টেন স্টেজে থাকে রেজাল্ট, তো এটা প্রমাণ করে যে তুমি কতটা মেরিটোরিয়াস বা তোমার ক্যাপাবিলিটি কতটা। কারণ দেখো, ব্যাংক যখন লোন দিচ্ছে ব্যাংক অবশ্যই দেখবে যাকে আমি লোন দিচ্ছি সে কতটা ক্যাপাবল আমাকে লোনটা রিপেমেন্ট করার জন্য, রাইট? তো এই ইনফরমেশনগুলো ব্যাংকের কাছে অ্যাজ এ প্রুফ থাকে যে যে ওভারঅল থ্রু আউট মেরিটেরিয়াস, তার ক্ষেত্রে জব পাওয়াটা হয়তো অসুবিধা হবে না এবং সে জব পেয়ে ব্যাংকের যে রিপেমেন্ট অপশনটা আছে সেটা সে করতে সক্ষম। গ্যাপ সার্টিফিকেট, যদি কারোর গ্যাপ থাকে এবং ব্যাংক যদি চায় সেক্ষেত্রে আমাদের দিতে হতে পারে, না হলে গ্যাপ সার্টিফিকেটের দরকার নেই এক্ষেত্রে। প্যান কার্ড, যেটা কিন্তু স্টুডেন্ট এবং প্যারেন্ট দুজনেরই লাগবে, প্রত্যেকেরই প্যান কার্ড লাগবে। তো যাদের প্যান কার্ড নেই তারা অ্যাপ্লাই করে দিতে পারো, এটা অনলাইনেই অ্যাপ্লাই করা যেতে পারে, বেশি দিন লাগেও না এবং খুব নমিনাল ফিজই লাগে। আমার মনে হয় 110 টাকা না 115 টাকা এরকম কিছু একটা লাগে। তো প্যান কার্ডটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও। এক্সাম স্কোর কার্ড, যেটা আমি আগেও বললাম যে 10th এবং 12th-এর মার্কশিট দিতে হয়, সেক্ষেত্রে এক্সাম স্কোর কার্ডটা, যেটাও কিন্তু একটা প্রুফ যে তুমি কতটা মেরিটোরিয়াস বা তুমি কতটা লাইক ব্রিলিয়ান্ট এরকম, যে তোমার পড়াশোনাটা শেষ হলে তুমি একটা অপশনস তো খুঁজেই নেবে তোমার জবের, সেইটার জন্য। এবার নেক্সট যেটা হচ্ছে যে প্রুফ অফ প্যারেন্টাল ইনকাম। কিছু কিছু ক্ষেত্রে অনেকের 18 বছরের কম থাকলে সেক্ষেত্রে বাবা মাকে লোন অ্যাপ্লাই করতে অন বিহাফ অফ তাদের চাইল্ড। আদারওয়াইজ যাদের 18 বছর হয়ে গেছে তারা নিজের নামেই করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও পেরেন্টদের যে ইনকাম প্রুফ সেটা দিতে হতে পারে। তো পেরেন্টদের জেনারেলি আইদার তারা কোনো অর্গানাইজ সেক্টরে কাজ করে বা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে বা বিজনেস করে। এবার যারা অর্গানাইজ সেক্টরে কাজ করে তাদের ক্ষেত্রে আইটিআর বা ফর্ম 16 এগুলো অ্যাভেলেবেল থাকে এবং ধরো স্যালারি স্লিপস, মোটামুটি 3 মাস থেকে 6 মাসের স্যালারি স্লিপস এবং ব্যাংক স্টেটমেন্ট, এগুলো তাদের কাছে অ্যাভেলেবেল থাকে। কিন্তু যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, কেউ হয়তো চাষবাসের সাথে যুক্ত, কেউ হয়তো অন্যান্য কোনো আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু প্রবলেম। বাট যারা ধরো
খুবই ভালো কলেজে পাচ্ছ, মানে টপ আইআইটিসে পাচ্ছ বা এনআইটিসে পাচ্ছ বা ভালো গভর্নমেন্ট কলেজে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা সময় ইজি হয়। বাট যারা নর্মাল প্রাইভেট কলেজ থেকে বিটেক বা অন্যান্য কোর্স করবে ভাবছো, সেক্ষেত্রে কিন্তু এটা একটু প্রবলেমেটিক। তো কোনো যদি ব্যাংকের কেউ জানাশোনা থাকে যারা লোন প্রসেস করে বা ব্যাংকের ম্যানেজার, সেক্ষেত্রে হয়তো তারা কিছু সাহায্য করতে পারে এই সমস্ত ব্যাপারে। কেন কি এই ব্যাপারগুলো গভর্নমেন্ট রেগুলেশন থাকলেও অনেকটাই নির্ভর করে ব্যাংকের উপর যে সে লোন দেবে কি দেবে না। আর যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে হচ্ছে ব্যালেন্স শিট বিজনেসের বা আইটিআর, যেটা ইনকামের একটা প্রুফ, এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে হতে পারে। নেক্সট আমরা আলোচনা করব কিছু বেসিক ইনফরমেশন রিগার্ডিং এডুকেশনাল লোন। কিছু টার্ম আছে যেগুলো আমাদের জেনে রাখা ভালো এবং সেগুলো কি মিন করছে। প্রথমত যেটা হচ্ছে মরাটোরিয়াম পিরিয়ড, যেটা আহ, আমি বলছি। মরাটোরিয়াম পিরিয়ডটা হলো কি, যখন তুমি একটা এডুকেশনাল লোন নিচ্ছ, তোমার কোর্স মোটামুটি ধরো যদি এমবিএ করো সেক্ষেত্রে হয়তো 2 বছরের কোর্স, যারা বিটেক করছো বা ইন্টিগ্রেটেড এমএসসি করছো বা বিএসএমএস একসাথে করছো সেক্ষেত্রে 4 থেকে 5 বছরের, রাইট? তো যখন তোমরা পড়াশোনা করছো, অবভিয়াসলি সেই সময় তোমরা রোজগার করছো না এবং ব্যাংক তোমাদের কাছে কোনো ইএমআই ক্লেম করছে না ওই পিরিয়ডটাতে। বাট যখন তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে কি হবে? তো ব্যাংক তোমাকে একটা সময় দেয় যে সবাই তো আর যেদিনই আমার কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে পরের দিন থেকেই চাকরি করছে না। তো ব্যাংক তোমাকে একটা সময় দেবে, মোটামুটি 6 মান্থ টু 2 ইয়ার্স, ভ্যারি করে কোন ব্যাংক থেকে তোমরা লোন নিচ্ছ বা তাদের কি প্রসেস আছে। সেই পিরিয়ডের পর থেকে তোমাকে লোনটা দিতে হবে। মানে 4 বছরের, তুমি ধরো বিটেক করছো 4 বছর প্লাস 6 মান্থস আপ টু ম্যাক্সিমাম 2 ইয়ার্স, এই সময়টা তুমি নিতে পারো যে সে জব পেয়ে সেটেল হয়ে তারপর রিপেমেন্টটা শুরু করবে, সেইটার জন্য ব্যাংক এই টাইমটা দেয়। রিপেমেন্ট টেনিওর, মানে কতদিনে তোমাকে পুরো লোনটা শোধ করতে হবে, এটা জেনারেলি 7 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হয়। বাট এটা ডিপেন্ড করছে তুমি কিরকম ভাবে তোমার ইএমআই দিচ্ছ, যেটা আমি আরো আসছি পরে। কোল্যাটারাল ভার্সেস নন কোল্যাটারাল। কোল্যাটারালটা কি? এটা হচ্ছে যে যখন তুমি লোন নিচ্ছ, তার এগেনস্টে তোমাকে কিছু রাখতে হবে কিনা, কিছু মর্টগেজ রাখতে হবে কিনা, সেটা প্রপার্টি হতে পারে বা ল্যান্ড হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে। এবার গভর্নমেন্ট রুলস যেটা বলছে, আপ টু 10 lakhs কেউ যদি এডুকেশনাল লোন নেয়, সেক্ষেত্রে কোনো কিছু গিরবি রাখার দরকার নেই, কোনো কিছু মর্টগেজ রাখার দরকার নেই। বাট এগেন এটা কিন্তু ভ্যারি করে ব্যাংক টু ব্যাংক, তারা কি বলছে। কারণ গভর্নমেন্ট রুলস গুলো থাকে বটেই, বাট অনেক ক্ষেত্রে এগুলো ব্যাংক নিজস্ব মানে ইয়েতে কাস্টমাইজ করে নেয়। তো কোল্যাটারাল ভার্সেস নন কোল্যাটারাল, এটা হচ্ছে যে তোমাকে কিছু মর্টগেজ রাখতে হবে কিনা তোমার লোনের এগেনস্টে। এখানে আরেকটা কথা বলছি, ধরো তোমার 10 lakhs-এর ওপর চলে গেলে সেক্ষেত্রে কিছু মর্টগেজ রাখতে হবে। সেক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে ধরো তোমার যদি টোটাল ফিজ 12 lakhs হয়, সেক্ষেত্রে তুমি ব্যাংকে বলতে পারো যে আপনি 10 লাখ টাকার লোন অ্যাপ্রুভ করুন, বাকি 2 লাখ টাকা আমি ম্যানেজ করে নেব। সেটা কিন্তু হতে পারে। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, যখন আমরা কোল্যাটারালের কথা বলছি, তখন কোল্যাটারালের ক্ষেত্রে দুটো জিনিস আছে যেটা জেনে রাখা ভালো। একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট আর একটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট কোনগুলো? সেটা হচ্ছে বাড়ি, গাড়ি বা তোমার ল্যান্ড, এগুলো ট্যানজিবল অ্যাসেট যেগুলো তুমি মর্টগেজ রাখতে পারো। ইনট্যানজিবল অ্যাসেট হলো ফিক্সড ডিপোজিট, ইন্স্যুরেন্স বা স্টক, এগুলো কিন্তু ইনট্যানজিবল, এগুলো কিন্তু মর্টগেজ রাখা পসিবল নয়। তো তোমার যে ট্যানজিবল অ্যাসেট আছে সেগুলোই তুমি, তার এগেনস্টেই তুমি লোন পেতে পারো। নেক্সট পয়েন্ট, হোয়েন টু টেক অ্যান এডুকেশনাল লোন। এটা কিন্তু বুঝতে হবে যে লোন কিন্তু কোনো একটা মানে মজার ব্যাপার না, কোনো জোক নয়, ওকে? এবং যারা লোন নিচ্ছ, ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস, ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড, যে তোমাকে পড়াশোনা শেষ হওয়ার পর যদিও একটা মরাটোরিয়াম পিরিয়ড দেওয়া হয়, বাট তোমাকে কিন্তু সেই লোনটা শোধ করতে হবে। আদারওয়াইজ সবাই জানো যে ব্যাংকে এই সমস্ত লোন, এই হ্যান ত্যান এগুলো নিলে কতটা, তুমি যদি পেমেন্ট ঠিক সময় করতে না পারো সেক্ষেত্রে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়, রাইট? তো যারা মনে করছো, যাদের সেই ডেডিকেশনটা আছে বা যারা এই জিনিসটার গুরুত্ব বুঝতে পারছো, তারাই কিন্তু এডুকেশন লোনটা নেবে।
এবং তোমার যদি মনে হয় যে তুমি কিছু হায়ার স্টাডিজ করবে তারপরে, সেক্ষেত্রেও কিন্তু এটা তুমি মাথায় রেখো যে ব্যাংক কিন্তু প্রথম যেই যেই পড়াশোনাটার জন্য তুমি লোন নিচ্ছ, সেই পড়াশোনাটা কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু তোমার ইএমআই স্টার্ট হবে। মেবি কিছু গ্রেস পিরিয়ড থাকে, বাট সেক্ষেত্রে তুমি যদি আবার অন্য কিছু হায়ার স্টাডিজ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা একটু মাথায় রাখতে হবে। সুতরাং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং খুবই মানে তোমরা ভালো করে বুঝে নিও যে তোমরা এডুকেশনাল লোন নিয়ে পড়বে নাকি কিরকম ভাবে কি পড়বে, বা অন্যান্য কোনো কম খরচের কলেজে যাবে, সেটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। যদিও নেক্সট পয়েন্টে আমি একটা জিনিস বলতে চাই যে এডুকেশনাল লোনটা কেন দরকার এবং কাদের কাদের নেওয়া উচিত। একটা জিনিস বলবো, মানে বিদেশে বিশেষ করে ইউএস বলো বা ইউকে বলো, এই সমস্ত ক্ষেত্রে তোমরা যদি জানো আমি জানি না, বাট এক্ষেত্রে কিন্তু 18 বছর হয়ে যাওয়ার পর ছেলেমেয়েরা জেনারেলি বাবা মার কাছ থেকে কোনো খরচ নেয় না। তারা নিজেরাই কিছু পার্ট টাইম জব করে বা অন্যান্য কিছু লোনস নিয়ে বাকি হায়ার স্টাডিজ করে বা অন্যান্য যে সমস্ত কাজ করার তারা করে। ওকে, বাট আমি এটা কখনোই বলতে চাইছি না যে বাবা মার ওপর ডিপেন্ডেন্সি রাখাটা একদম জরুরি না, বাট এডুকেশনাল লোন এইটা যারা নিচ্ছ তাদের একটা সবসময় আমার মনে হয় রেসপন্সিবিলিটি থাকে, এবং একটা ফোকাস তারা করে যে হ্যাঁ আমার ওপর কিছু দায়িত্ব আছে যেটা আমাকে করতে হবে। তো কি হয়, অনেক সময় কলেজ লাইফে আমাদের অনেক ডিস্ট্রাকশন আছে, আমাদের অনেক প্রভোকেশন আসছে, তো আমরা অনেক সময় ডাইভার্ট হয়ে যাই, মানে আমাদের যে মেন ট্র্যাক, যে আমরা পড়াশোনা করে চাকরি পাবো, সেই যে মেন ট্র্যাকটা থেকে আমরা একটু ডেভিয়েট হয়ে যাই। এবং অনেক সময় দেখা যায় যে মানে এই যে বাবা মা যে রোজগার করছে বা স্ট্রাগল করছে, এবং এটা অনেক সময় আমরা বুঝতে পারি না যতক্ষণ না আমরা নিজেরা সেই কাজটা করছি, যতক্ষণ না আমরা রোজগার করছি বা আমরা সেই ভ্যালুটা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই এডুকেশন লোনটা হয়তো তুমি যে লোন নিচ্ছ তার ওপর তোমাকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা এক্সট্রা পেমেন্ট করতে করতে হতে বা হচ্ছে, সেটা ডিপেন্ড করছে কত টাকার তুমি লোন নিচ্ছ। বাট এটা তোমাকে একটা মানে একটা ফিল তোমার সবসময় থাকবে যে আমাকে পড়াশোনাটা করতে হবে, আমাকে একটা চাকরি পেতে হবে, কেন কি আমার কাছে একটা লোন আছে, সেটা আমাকে শোধ করতে হবে, আদারওয়াইজ বিভিন্ন রকম আদার লিগ্যাল অসুবিধা আমার হতে পারে। তো এই ফিলিংসটা আমার মনে হয় একজনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে বাবা মার ব্যাপারটাও বোঝা বা ছোট বয়স থেকে এটা বোঝা যে আমাদের রোজগারটা কত বেশি ইম্পর্টেন্ট, রাইট? তো এটা আমার মনে হয় একজনকে ইন্ডিপেন্ডেন্ট এবং স্ট্রং করতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এডুকেশন লোনটা কিন্তু আমাদের নেওয়া উচিত। অনেকের হয়তো সেই ক্যাপাসিটিটা আছে যে তাদের ছেলে মেয়েকে পড়ানোর, বাট সেক্ষেত্রেও আপনি যে অ্যামাউন্টটা নিজে থেকে খরচ করছেন সেই অ্যামাউন্টটা যদি কোনো একটা ইনভেস্টমেন্টে রেখে দিন, বাট আপনার ছেলে মেয়েকে লোন দিয়ে পড়ান, যাতে তারা এই রেসপন্সিবিলিটিটা তাদের মধ্যে গ্রো করে। যখন যদি কিছু অ্যাবসার্ট কিছু হলো, তখন আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে অবভিয়াসলি লোন রিপেমেন্ট করে দিতে পারবেন। বাট ইনিশিয়াল স্টেজে তাদের মধ্যে একটা ভেতর থেকে একটা ফিল থাকবে বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে আমার এই লায়াবিলিটিটা আছে, আমাকে এটা কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা দেখে নেব মিস্টেক টু অ্যাভয়েড। তো যারা লোন নিয়ে পড়াশোনা করবে ভাবছো বা করতে চাইছো, সেক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এমন কলেজ চয়েস করব না যেখানে মানে ফিসটা অনেক বেশি কিন্তু অ্যাভারেজ স্যালারি, মানে যে জব অ্যাভারেজ প্যাকেজ সেখানে কম পাওয়া যায়, এই কলেজগুলো চুজ না করাই ভালো। ইন্টারেস্ট আমাদের টাইমলি দিতে হবে, ঠিক আছে? ইন্টারেস্টের ক্ষেত্রে মানে ইএমআই যেটা, সেটা টাইমলি আমাদের দিতে হবে। আমাদের কিছু এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে, মানে যখনই কিছু পয়সা বাঁচলো আমরা সেই ফান্ডে রাখতে থাকবো, যাতে কোনো সময় আমার যদি একটু টান পড়ে কিছুতে, আমি ওই ফান্ড থেকে ইএমআইটা পেমেন্ট করতে পারি। আমাদের মান্থলি এক্সপেন্সটাকে একটুখানি রাশ টানতে হবে, আমাদের দেখতে হবে আমরা কোনো বাজে খরচা করছি কিনা, যে ক্ষেত্রে আমার সেটা ইএমআই দিতে প্রবলেম হয়ে যেতে পারে। কেন কি অনেক সময় হয় কি, প্রথমে আমরা চাকরি পেয়ে আর কি বিভিন্ন আননেসেসারি জিনিসও কিনে নিতে পারে, কিনে নিতে থাকি যেটা হয়তো দরকার নেই। কেউ আইফোন কিনছে, কেউ এই কিনছে, হবে সবকিছু হবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, অন্য কিছু
জিনিস কিনতে গিয়ে আমার যদি ইএমআইটা মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হতে পারে। তো এই সমস্ত খরচা বিভিন্ন যেগুলো আমরা করব, সেগুলোতে আমাদের একটু ভালো করে ফোকাস হতে হবে যে কতটা আমরা সেভিংস করে কত তাড়াতাড়ি লোনটাকে শোধ করতে পারি। কেন কি তুমি কত টাকা ইএমআই দেবে এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। মানে সেটা একটা ব্যাংকের সাথে ডিসকাস করে এগ্রিমেন্টে আসা যায়। আইদার তুমি ভাবছো যে আহ, দু রকম হতে পারে, তুমি ভালো স্যালারি পাচ্ছ, তুমি চাইছো যে তাড়াতাড়ি তোমার লোনটাকে সে কমপ্লিট করে দিতে, তো অন্যান্য খরচাগুলো তুমি একটু কম্প্রোমাইজ করবে। সেক্ষেত্রে 2-3 বছরের মধ্যে তোমার লোন শোধ হয়ে যেতে পারে। আবার ধরো কারোর হয়তো বাড়িতে টাকা পয়সার প্রয়োজন, সেক্ষেত্রে সে একটু কম ইএমআই রাখলো, টেনিওরটা সে একটু বেশি রাখলো। তো এরকম বিভিন্ন পসিবিলিটিস আছে। অনেক সময় হয় কি পার্ট পেমেন্ট করা যায়। কোনো সময় তোমার কাছে একটু বেশি টাকা এলো, তো তুমি একটা পার্ট পেমেন্ট করে দিলে, সেই সমস্ত বিভিন্ন জিনিসগুলো আছে। তো এগুলো আমাদের অবশ্যই মানে মাথায় রাখতে হবে যখন আমরা লোন নিচ্ছি। আরো দু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যারা প্রাইভেট কলেজে পড়ছি চেষ্টা করতে হবে যে মোর দ্যান 10 lakhs লোন যেন তাদের না নেওয়া হয়। কেন কি এটা অনেক সময় মানে একটু মুশকিল হয়ে যায়, কারণ কে কি প্যাকেজ পাবে সেটা প্রথমেই কনফার্ম নয়, এবং অ্যাভারেজ প্যাকেজ দিয়ে কিন্তু সবকিছু বিচার করা যায় না অনেক সময়। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোনো ইউজলেস থিং আমি আহ, আহ, ইয়ে দিয়ে কিনবো না। মানে আমাদের যে লোন অ্যামাউন্ট, সেই লোন অ্যামাউন্ট যাতে কোনো অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসে যায়, সেটা আমরা দেখবো না। মানে ল্যাপটপ, আমি যেটা বলছি, ল্যাপটপ ফিজ এখন ল্যাপটপ 80-90 thousand রুপিস দিয়ে কেনার থেকে আমার মনে হয় কলেজ লেভেলে তুমি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও কম পয়সায় কিনে নিতে পারো। সেক্ষেত্রে তোমার মানে অনেকটা কম লাগে। মানে আমি দেখছিলাম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ 20-25 হাজার টাকায় বেশ ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে 70-80 হাজার, 1 লাখ টাকা এত দাম দিয়ে ল্যাপটপ কেনার কোনো মানে হয় না। মানে যতটা আমরা কম করতে পারি ততটা আমরা চেষ্টা করবো, বাট আমাদের প্রয়োজনটা যাতে তাদের সলভ হয়, পারপাসটা যাতে তাদের সলভ হয়। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব কি কি এফএকিউজ আছে রিগার্ডিং এডুকেশনাল লোন। তো অনেকেরই অনেক অনেক প্রশ্ন থাকে এডুকেশন লোন সম্পর্কে বা সেগুলোর প্রসেস সম্পর্কে। তো আমরা একটা একটা করে দেখি যে কি কি আমাদের মানে নর্মাল কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং এডুকেশনাল লোন। প্রথমে আমরা যেটা দেখব যে এডুকেশন লোনের প্রসেসিং ফিস কি আছে। তো গভর্নমেন্ট রুলস যেটা বলছে বা আরবিআই রুলস যেটা বলছে, কোনো অ্যাডিশনাল চার্জেস বা প্রসেসিং ফি লাগবে না আপ টু 20 lakhs। 20 lakhs-এর উপর যারা লোন নিচ্ছে তাদের প্রসেসিং ফি হচ্ছে 10,000 প্লাস জিএসটি। যেহেতু একটা মোরাটোরিয়াম পিরিয়ড থাকে লোনের ক্ষেত্রে, যেটা আমি আগেও বললাম, সেক্ষেত্রে আমার রিপেমেন্টটা কি করে ডিসাইড করা হয় বা কি করে ক্যালকুলেট করা হয়। এখানে একটা জিনিস যেটা হচ্ছে, যখন আমরা লোন নিচ্ছি, এবার ব্যাংক তো পার্ট বাই পার্ট লোনটাকে ডিসপ্যাচ করে, যে যখন সেমিস্টার আসছে বা যখন আরেকটা ফি দিতে হচ্ছে কলেজকে, সেরকম ভাবে দিয়ে যেরকম ভাবে কলেজ ডিমান্ড করে। তো সেক্ষেত্রে প্রথম 4 বছর যখন ব্যাংক লোন দিচ্ছে, তখন কিছু কিছু ইন্টারেস্ট অবভিয়াসলি ক্যালকুলেট হচ্ছে। তো যখন তোমার পড়াশোনাটা শেষ হচ্ছে বা যখন তুমি রিপেমেন্ট করাটা স্টার্ট করছো, তার আগে ওটাকে অ্যাকুমুলেট করা হয়, এবং অ্যাকুমুলেট করে তারপর সেটাকে কমেন্সমেন্টের সময় সেই অ্যামাউন্টটা টোটাল আসে। ফর এক্সাম্পল আমি যদি ধরি যে আমি 5 লাখ টাকার লোন নিচ্ছি, তো 5 লাখ টাকা ধরো 1 লাখ 1 লাখ টাকা করে ব্যাংক প্রত্যেক বছর দিয়েছে কলেজকে। সেক্ষেত্রে যে অ্যাকুমুলেট হয়েছে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা, ধরো ফর এক্সাম্পল 50,000 টাকা ইন্টারেস্ট হয়েছে। তো যখন তুমি রিপেমেন্ট স্টার্ট করবে তখন তোমার বেসিক্যালি লোন অ্যামাউন্টটা হয়ে গেল 5,50,000, এবং তারপর তোমাকে ইএমআই দিতে হবে, এবং তোমার তার সাথে রেগুলার বেসিসে যে ইন্টারেস্ট সেটা যোগ হতে থাকবে। তো এই হচ্ছে প্রসেস। যতক্ষণ তুমি পড়াশোনা না শেষ হচ্ছে ততক্ষণ তোমার কোনো পেমেন্টের দরকার নেই। যখন তুমি রিপেমেন্ট স্টার্ট করছো, তখন যে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে, মানে তুমি যে টাকাটা নিয়েছিলে লোন প্লাস ততদিন পিরিয়ড পর্যন্ত যে ইন্টারেস্ট হয়েছে, সেইটা তখন তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে গেল। এবার তারপরে বাকি যেরকম ইন্টারেস্ট লাগছে আসছে, তুমি ইএমআই দিচ্ছ তার বেসিসে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইএমআই অ্যান্ড হাউ ইট ইজ ক্যালকুলেটেড। ইএমআই stands for Equated Monthly Installment.
এবার আমি যেটা বললাম কিরকমভাবে ইএমআইটা ক্যালকুলেট করা হয়। ইএমআইটা ডিপেন্ড করছে তোমার প্রথমত টেনিওরের উপর, তুমি কতদিন পর্যন্ত লোনটাকে কন্টিনিউ করবে, মানে বা কতটা পিরিয়ড ধরে তুমি লোনটাকে শোধ করতে চাইছো। যেরকম আমি আগেও বললাম, কেউ হয়তো চায় যে আমি বেশি বেশি টাকা দিয়ে যত তাড়াতাড়ি পারি লোনটাকে কমপ্লিট করে দেবো। আবার অনেকের যে বাড়িতে কোনো রিকোয়ারমেন্ট থাকে বা অন্যান্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, সেই জন্য অল্প অল্প করে করে, সেক্ষেত্রে টেনিওরটা বেশি লাগতে পারে। এবার যখন আমার কম টেনিওর হচ্ছে তখন একটা জিনিস তো খুব পরিষ্কার, সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটা কম হচ্ছে, মানে ওভারঅল। আর যখনই আমি বেশি টেনিওরের জন্য করছি তখন আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটা বেশি অ্যাড হতে থাকছে। মানে একটা এক্সাম্পল দিয়ে বলি, 5 লাখ টাকা যদি আমার হয় লোন অ্যামাউন্ট, মানে সবকিছু ক্যালকুলেট করার পর, সেক্ষেত্রে আমি যদি সেটাকে 3 বছরে শোধ করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমাকে ওভারঅল 6.5 লাখ টাকা বা 7 লাখ টাকা টোটাল পেমেন্ট করতে হবে, প্রিন্সিপাল প্লাস প্লাস ইন্টারেস্ট। এবার সেটাকে যদি আমি আবার 7-8 বছরে শোধ করতে চাই, সেক্ষেত্রে হয়তো সেটা 7 লাখ, 7.5 লাখ এরকম হবে। মানে তখন আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট একটু বেড়ে যাচ্ছে যখন আমার টেনিওরটা হচ্ছে। তো এটা তোমাদের বেসড অন স্যালারি প্যাকেজ, বেসড অন আদার কন্ডিশন, তোমরা সেটা ব্যাংকের সাথে কথা বলে ডিসাইড করতে পারো। বেসড অন দ্য টেনিওর তোমার ইএমআইটা ক্যালকুলেট হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো ফ্রেন্ডস এবং যারা বয়স্ক দেখছেন এই চ্যানেলটা, আজকে আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, বা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। লোন এমন একটা জিনিস, আমি যেটা শুরুতেই বললাম যে এটা তো কাউকে জিজ্ঞেস করা যায় না যে তোমার কি লোন লাগবে। তো এটা জিজ্ঞেস করাটা একটু ইনডিসেন্ট দেখায়। সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই লোন প্রসেসটা কি বা অন্যান্য যা কোয়েশ্চেন্স থাকে সেই সম্পর্কে অ্যাটলিস্ট কিছু ধারণা পেতে পারে। তারপরে তো অবশ্যই যারা ব্যাংক এমপ্লয়িজ আছেন, ব্যাংকে গেলে তারা গাইড করবেনই, বাট কিছু বেসিক ধারণা তাদের যদি আমরা দিতে পারি, যাতে তারা একটু মোটিভেট হয় যে হ্যাঁ ঠিক আছে, ফিজটা একটু বেশি লাগছে, বাট আমার কাছে আমি ব্যাংকের কাছে গিয়ে লোন নিতে পারি এবং সেই লোনের পয়সা দিয়ে আমি পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারি। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আজকে এই পর্যন্তই। এই বিষয়ে যদি আরও কিছু কোশ্চেন্স থাকে অবশ্যই আমাদের লিখে জানান, বা আপনার কাছাকাছি যে সমস্ত ব্যাংক আছে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।